কর্মচারী। সেই ম্যাপখানা দেখে বেশ বোঝা যায় যে তারা কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। মনে আছে তো, সেই ম্যাপ বা নকশাখানার ভেতর দিয়েই আমরা 4 জন লোকের নাম পেয়েছিলাম। গোড়াতেই ছিল সুজন সাহুর নাম। আন্দাজ করতে পারি হাতের লেখাটাও সুজন সাহুরই। নরেনবাবু বাঙালি, রামচন্দ্র সিংহ বিহারি হলেও বাংলার সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক। আর তার উপাধি দেখে মনে হচ্ছে সুজন সাহুও বিহার দেশেরই লোক। বাংলা ভালো লিখতে না পারলেও বাংলা ভাষাটা সে ভাষা ভাষা জানে। বাকি 3টে নামই হচ্ছে একেবারে মুসলমানি। সুতরাং চতুর্ভুজের স্বাক্ষর এরকম কথা ব্যবহার করতে পারে সুজন সাহুর মতনই কোনো হিন্দু। ঘটনাস্থলে আরও একখানা কাগজে চতুর্ভুজের স্বাক্ষর কথাগুলো পেয়েছি আমরা, আর সেখানেও দেখা গেছে ওই সুজন সাহুকেই। তাই এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহই নেই। সুতরাং এই কাগজখানা বহন করছে তারই কীর্তি। চিত্রাদেবীর হাতে ওই কাগজখানা প্রথম দেখেই আমি অনুমান করেছিলাম তার সঙ্গে জড়িত আছে কোনো গুপ্তধনের রহস্য। আর আমার এই অনুমান যে কতটা সত্য, পরে তারও প্রমাণ পাওয়া গিয়েছে। আসল ব্যাপারটা আমি মনে মনে সাজিয়ে নিয়েছি এইভাবে: সুজন সাহু আর তার 3 সঙ্গী ভারতের কোথাও কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিল, কিন্তু তার উপরে হস্তক্ষেপ করবার আগেই তারা পুলিশের হাতে ধরা পড়ে। যে কোনো রকমে তাদের গুপ্তধনের কথা জানতে পেরেছিলেন নরেনবাবু আর রামচন্দ্র সিংহ। সুজন সাহুর দল আন্দামানে যখন কয়েদি জীবনযাপন করছিল, সেই সময় অবকাশ আর পেনশন নিয়ে সর্বপ্রথমে দেশে ফিরে আসেন রামচন্দ্রবাবু। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে গুপ্তধন আবিষ্কার তিনিই করেন। তার কিছুকাল পরে দেশে ফেরেন নরেনবাবু। তারপর গুপ্তধনের ওপরে নিজের অংশ দাবি করতে গিয়ে কেমনভাবে তিনি মারা পড়েন সে কথাও আমরা শুনেছি। রামচন্দ্রবাবু গুপ্তধন নিয়ে কিছুকাল নিরাপদেই কাটিয়ে দেন। তারপর কোনো এক সময় সুজন সাহু কারাদণ্ড থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসে। তার যে একটা পা কাটা ছিল এটা প্রথমে আমার নিতান্ত সন্দেহ হয়েছিল। তার মুক্তির খবর পেয়ে রামচন্দ্রবাবু সর্বদাই অশান্তিপূর্ণ জীবনযাপন করতেন। পাছে কোনো পা কাটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়, এই ভয়ে তিনি সর্বদা তটস্থ হয়ে থাকতেন। তারপর রামচন্দ্রবাবুর মৃত্যুদিনের কথা স্মরণ করো। শ্যামলাল আর কামলাল ঘরের জানলায় দেখেছিল একখানা দাড়িওয়ালা কদর্য মুখ, আর তাকে দেখেই রামচন্দ্রবাবু ভীষণ আতঙ্কে দম বন্ধ হয়ে মারা পড়েন। সুতরাং সহজ বুদ্ধিতেই বোঝা যায় সেই ভয়াবহ আগন্তুক সুজন সাহু ছাড়া আর কেউ নয়। সেই দিনই গুপ্তধনের লোভে কোনো এক ফাঁকে সে ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে ফেলেছিল, কিন্তু কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। তবু সে হাল ছাড়েনি। যে উপায় হোক ওই বাড়ির সমস্ত খবর সে রেখেছিল নিজের নখদর্পণে। তাই কামলালের গুপ্তধন প্রাপ্তির সংবাদও যথাসময়ে সে সংগ্রহ করতে পেরেছিল, আর তারই ফলে কামলালের পঞ্চত্ব লাভ। ঘটনাস্থলে আমরা সুজন সাহুর পায়ের জুতোর সঙ্গে কাঠের পায়ের ছাপও পেয়েছি। পদচিহ্ন সম্বন্ধে যারা বিশেষজ্ঞ, প্রতি জোড়া পায়ের ছাপ কত তফাতে তফাতে পড়ে তা দেখে তারা অনায়াসেই বলে দিতে পারেন যে কোনো লোকের মাথার উচ্চতা ঠিক কতটা। সেই হিসেবেই আমি বলেছিলাম যে সুজন সাহুও মাথায় প্রায় 5.5 ফুট। তার মুখে যে দাড়ি আছে সেটা আমি শ্যামলালের কাছেই শুনেছি। গুরুতর অপরাধের আসামিরাই যেত আন্দামানে, সুতরাং সুজনকে দীর্ঘকাল ধরেই জেল খাটতে হয়েছিল। সেজন্যই আমি অনুমান করেছিলাম অন্তত সে মাঝ বয়সী লোক। তোমার অনুমান কতটা যুক্তিসহ তা তো যথাসময় তার প্রমাণ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, ঘটনার রাত্রে সুজনের সঙ্গে যে আর একজন লোক এসেছিল তারও প্রমাণ পাওয়া গিয়েছে। মনে হয় সে সাবালক নয়, বালক। ব্যাপারটা কি উদ্ভট নয়? কি এসে ভারত রহস্যময় হাসি হেসে বলল, হা হা, কি মিষ্টি ভোরের হাওয়া বইছে। দেখো দেখো আকাশের দিকে, একখানা ভাঙা মেঘের একধারে সূর্যালোক কেমন করে সোনার পাহাড় বুনে দিয়েছে। ভারত কবিত্ব প্রকাশ করবার চেষ্টা করছে দেখে বুঝলাম আপাতত সে আর কিছু প্রকাশ করতে রাজি নয়। এদিকে ঝুমি এগিয়ে চলেছে তো এগিয়েই চলেছে। সে একবারও বাঁয়ে বা ডাইনে মুখ ফিরিয়ে তাকাচ্ছেই না। মাটির উপরে নাক রেখে সোজাসুজি একেবারে এগিয়ে চলেছে। ইতিমধ্যে বেলা বেড়ে উঠেছে। রাস্তার উপরেও ক্রমেই বেড়ে উঠছে পথিকের সংখ্যা এবং এদিক ওদিক ছুটোছুটি করছে নানান শ্রেণীর যানবাহনও। মাঝে মাঝে ঝুমির ভাবভঙ্গি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল বটে, কিন্তু
আমরা এমন সহজ স্বাভাবিক ও নির্বিকারভাবে অগ্রসর হচ্ছিলাম যে জনতা কোথাও কৌতূহলে উঠবার অবকাশ পেল না। তারপর এক জায়গায় গিয়ে ঝুমি পড়ল রীতিমতো বেকায়দায়। সেখানটা হচ্ছে চৌমাথা। ঝুমি হঠাৎ দাঁড়িয়ে পড়ে কেমন যেন অসহায়ের মতন মুখ তুলে আমাদের দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলো। তারপর একবার গেল ডান দিকে, আবার ফিরে এসে গেল বাঁ দিকে। তারপর আমাকে টানতে টানতে চারিদিকে একবার চক্কর দিয়ে এসে কান্নার সুরে ডাকতে লাগলো। আমি বললুম, ভারত দেখছো? দেখেছি। ঝুমি আর ক্রিওজোটের গন্ধ পাচ্ছে না, তাই এমন কাতর হয়ে পড়েছে। ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে, আততায়ীরা এখান থেকেই অদৃশ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন করে? ঠিক পথের পাশেই ছিল একখানা বুড়ো মুদির দোকান। সেখানে বসে দোকানদার জমির কাণ্ড কারখানা দেখতে দেখতে কৌতূহলী স্বরে বললে, মশাই, আপনাদের কুকুরটা এমন ছটফট করে কাঁদছে কেন? ভারত হাসতে হাসতে বলল, বন্ধুদের শোকে আমাদের ঝুমি যাদের খুঁজছে তাদের আর খুঁজে পাচ্ছে না। তবে তুমি হয়তো তাদের খবর বলে দিতে পারো। দোকানি সবিস্ময়ে বলল, কুকুর কাদের খুঁজছে আমি কেমন করে বলবো? রাত্রে তোমার এই দোকানে কে থাকে? কে আবার থাকবে মশাই, আমাকেই থাকতে হয়। যা দিনকাল পড়েছে, পাড়ায় রোজই চুরি হচ্ছে দোকানে দোকানে। পাহারা দেওয়ার জন্য রাত্রে আমি এখানে থাকি। খুবই বুদ্ধিমানের কাজ করো। আচ্ছা বাবু, বলতে পারো গেল পরশু রাত্রে এইখানে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছিল কিনা? দোকানি মাথা নেড়ে বললে, না মশাই, তেমন কোনো ঘটনাই ঘটেনি। তা তুমি এতটা নিশ্চিত হচ্ছ কেমন করে? রাত্রে তো তুমি আর জেগেছিলে না। ঘুমিয়েছিলাম বটে, কিন্তু আমার ঘুম খুব সজাগ। কোথাও খুট করে একটু শব্দ হলেই ঘুম আমার ভেঙে যায়। এই দেখুন না, এই যেমন পরশু রাতে একখানা চলতি ট্যাক্সি এসে ওই রাস্তার ওপর থেমে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। তারপর রাস্তার ওপরে খটখট করে লাঠির শব্দ হয়। গেল 15 দিনের মধ্যে এপাড়ায় 3টে বড় বড় চুরি হয়ে গেছে। কাজেই এত রাত্রে রাস্তায় ওইসব শব্দ শুনে বিছানার ওপরে আমি উঠে বসি। কি বলে? রাত তখন অনেক? আগে হ্যাঁ মশাই, ঠিক সেই সময় দোকানের ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজলো। আচ্ছা বেশ। আচ্ছা, বিছানায় উঠে বসে তুমি কি করলে? জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলুম। আর কি? কি দেখলে? বিশেষ কিছুই নয়। দেখলুম একখানা ট্যাক্সি স্টার্ট নিয়ে চলে গেল। এইটুকু খালি মনে আছে, ট্যাক্সিখানার নম্বর হচ্ছে 50। তারপর বুঝি তুমি আবার শুয়ে পড়লে? তাছাড়া আর কি করব বলুন তো? হ্যাঁ, তাছাড়াও অত রাত্রে আর কি বা করবে। কিন্তু ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আরে, আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? ট্যাক্সির নম্বরটা তুমি দেখতে ভুলে যাওনি বলে। কিছুই বুঝতে না পেরে দোকানদার ফ্যাল ফ্যাল করে ভারতের মুখের দিকে তাকিয়ে রইল। ভারত তার দিকে আর দৃষ্টিপাত না করে ফিরে দাঁড়িয়ে বললে, চল রে ঝুমি, তোকে আর গন্ধটন্ধ শুঁকে হিল্লি দিল্লি ঘুরে বেড়াতে হবে না। আমাদের কাজ হাসিল হয়েছে, এবার ফিরে চল। অগ্রসর হতে হতে আমি বললুম, আমাদের কি কাজ হাসিল হয়েছে ভারত? ভারত বললে, এখনো তুমি কিছু বুঝতে পারোনি? ভেবে দেখো, এই পর্যন্ত এসে ঝুমি যখন অপরাধীদের পায়ের গন্ধ আর পাচ্ছে না, তখন বুঝতে হবে যে এইখান থেকেই তারা অদৃশ্য হয়েছে। কিন্তু কেমন করে অদৃশ্য হবে? নিশ্চয়ই তারা আকাশে উড়ে যায়নি। সুতরাং ধরে নিতে হবে যে এইখানেই তারা কোনো গাড়ির উপরে আরোহণ করেছে। দোকানি বলেছে যে পরশু রাত্রি 3টের সময় এইখান থেকে একখানা ট্যাক্সির ওপরে কেউ আরোহণ করেছিল। পরশু রাত্রেই কামলালকে খুন করা হয়। সুতরাং এইটুকু অনুমান করা খুবই সঙ্গত যে এখানে এসেই গাড়ির ওপর উঠেছিল খুনিরা। সবে তোমার অনুমান? আমার অনুমানের ভিত্তি আরো দৃঢ় হয়েছে কেন জানো? কেন? দোকানি বলে, পথের ওপর শুয়ে সে শুনেছিল ঠকঠক করে লাঠির শব্দ। চোর কি খুনি পালাবার সময় কি কখনো লাঠি ঠকঠকিয়ে চলে? তবে তুমি শব্দটা কিসের বলতে চাও? ভারত বিরক্তিপূর্ণ কণ্ঠে বলল, সবই কি আমাকে ব্যাখ্যা করে বলে দিতে হবে? তুমি নিজে কি কিছুই আন্দাজ করে নিতে পারো না? কোনো এক ঠেঙে লোক কাঠের পা ফেলে ফুটপাতের ওপর দিয়ে চললে যে ঠকঠক করে শব্দ হয়, অন্তত এটাও তোমার জানা উচিত। হ্যাঁ,
অপরাধীরাই যে সেদিন রাত্রে এখানে এসে ট্যাক্সির ওপরে আরোহণ করেছিল, আমার এ অনুমান একটু অসঙ্গত নয়। তারা পালিয়েছে বটে, তবে এখনো আমার নাগালের বাইরে যেতে পারেনি। যে গাড়িতে উঠে তারা চম্পট দিয়েছে তার নম্বর আমি পেয়েছি। দেখা যাক এখন আমরা কি করতে পারি। ও হ্যাঁ, ভালো কথা, তুমি এখন ঝুমিকে নিয়ে যথাস্থানে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে যাও। আমি এখন আমার নিজস্ব গোয়েন্দা বাহিনীকে একটা খবর দিতে যাব। বিকেলে ভারতের ঘরে ঢুকে দেখি মেজের উপরে নিজের মনে সে পায়চারি করছে। তাকে আমি জানি সে এখন একসঙ্গে করছে পদচালনা ও মস্তিষ্ক চালনা। বললুম, কি খবর এ ভারত? ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। ট্যাক্সি ড্রাইভার? এরই মধ্যে ভুলে গেলে ভায়া? পরশু রাত্রে অপরাধীরা যে গাড়ির সওয়ার হয়ে লম্বা দিয়েছিল, গাড়ি চালকের এখানে আসবার সম্ভাবনা আছে। তার কাছে খবর পাঠিয়েছো নাকি? আমার গোয়েন্দা বাহিনীর সর্দার ছোকরাকে তো তুমি জানোই, এই যে ফটিক। ট্যাক্সির নম্বর দিয়ে তাকেই আমি খোঁজ করতে পাঠিয়েছি। ফটিক হচ্ছে বাহাদুর ছেলে, ট্যাক্সি ড্রাইভারকে আবিষ্কার না করে সে ছাড়বে না। ভারত আবার পায়চারি করতে লাগলো। আমি উচ্চস্বরে মাধবকে জানিয়ে দিলুম যে আমাদের চা পান করবার সময় নিকটবর্তী হয়েছে। খানিক পরে শেষ হলো চা পর্ব এবং সঙ্গে সঙ্গেই সিঁড়ির উপরে শোনা গেল দ্রুত এলোমেলো পায়ের শব্দ। তারপরে শুনলুম মাধব সক্রোধে চিৎকার করে বলছে, এই হতভাগা, এই এই লক্ষ্মী ছাড়ার দল, কোথায় যাস? হ্যাঁ, চুপ করে ওইখানে দাঁড়িয়ে থাক। কিন্তু যারা আসছিল তারা কেউই মাধবের ধমকানি গ্রাহ্যের মধ্যেই আনলো না। তেমনই সশব্দেই উপরে উঠে ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে হঠাৎ একসঙ্গেই হেঁট হয়ে সেলাম ঠুকে দেওয়ালের সামনে সার বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে গেল। সকলেরই দেহ দণ্ডবৎ সরল, যেন ফৌজের সেপাই। আগেই বলেছি, এরা সব বস্তির ছেলে, কখনো চায়ের বা খাবারের দোকানে কাজ করে এবং কখনো বা রাস্তায় রাস্তায় হল্লা করে বেড়ায়। তাদের অধিকাংশেরই পরনে একটা করে আধ ময়লা গেঞ্জি আর একটা করে হাফ প্যান্ট। ওদের মধ্যে কেবল একজনের পায়ে আছে পাদুকার বিলাসিতা। খালি তাই নয়, তার গেঞ্জির উপরেও আছে একটা হাফ শার্ট এবং তার বুক পকেটেও একটা ক্লিপ লাগানো ফাউন্টেন পেন থেকে বঞ্চিত নয়। তারই নাম ফটিক, এই ভবগুড়ে দলটির পুঁচকে সর্দার। ভারত সিগারেট কেসের উপরে একটা সিগারেট ঠুকতে ঠুকতে বললে, কি হে ফটিক চাঁদ, কতদূর কি করতে পারলে? ফটিক একগাল হেসে বললে, হুজুর, রামপ্রসাদ তেয়ারিকে সঙ্গে করেই এনেছি। কে এসে? এই তো ওই 50 নম্বরের ট্যাক্সি চালায়। হুজুর, এই তেয়ারির পর সহজে আসতে রাজি হয়নি, দস্তুর মতো ভয় দেখিয়ে তবে আনতে হয়েছে। চমৎকার। অতঃপর রাম প্রবেশকে এই ঘরে প্রবেশ করতে বলো। তোমার ওই পল্টনটিকে যখন তখন ঘরের ভেতর নিয়ে এসো না, ওদেরও তুমি নিয়ে যাও। চোখের পলক পড়তে না পড়তেই ঘরের ভেতর থেকে বালখিল্ডের দল অদৃশ্য। প্রথমে সিঁড়ির ধাপের উপরে উঠল দুধদার পায়ের শব্দ, তারপর বাড়ির বাইরেই রাস্তা থেকে শোনা গেল হো হো খিলখিল হাসি, ছটাপট হাততালির ধ্বনি এবং ঘন ঘন সিটি দেওয়ার তীব্র আওয়াজ। খুদে পল্টনের দল স্বাধীনতার আনন্দ উপভোগ করছে। মিনিট দুয়েক পরেই ঘরের ভেতরে আবির্ভূত হলো মার্কা মারা ট্যাক্সি চালকের ঝোড়ো কাকের মতো মূর্তি। তার মুখের উপরে স্পষ্ট হয়ে উঠেছে রাগ ও বিরাগের চিহ্ন। ভারত ছুদলে, তুমি রাম প্রবেশ? হ্যাঁ হুজুর, কিন্তু এ কিরকম হামলা? এই ছোড়াগুলো আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে, বলে এখানে না এলে নাকি আমাকে থানামে যেতে হবে। ওরা ঠিকই বলেছে, তুমি যখন ভালো মানুষের মতন এখানে এসেছো তখন আর তোমার কোনো ভয় নেই, নইলে তোমাকে সত্যি সত্যি থানায় যেতে হতো শেষ পর্যন্ত। কেন হুজুর, আমি কি করেছি? পরশু রাত প্রায় 3টের সময় গাড়ি নিয়ে তুমি টালিগঞ্জে গিয়েছিলে। কেন যাব না হুজুর, আমার গাড়ি তো ভাড়া খাটাবার জন্য। রাত 3টের সময় কি কেউ ওই অঞ্চলে গাড়ি নিয়ে ভাড়া খাটাতে যায়? কলকাতার এক বিয়ে বাড়ি অনেক রাত্রে हम টালিগঞ্জ গয়ে থে। আমার কথা সত্য কিনা আপনি সেখানে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আচ্ছা, তারপর কি হয়? রাত 3টের সময় ফেরবার পর একজন লোক আমার গাড়ি থামায়। একজন? না, ঠিক একজন নয়, দুইজনই। লেকিন সে হচ্ছে একটা বাচ্চা ছোড়া। उसके बात না বললেই নয়। আচ্ছা, তাকে দেখতে কিরকম? হুজুর, আমি অত লক্ষ্য করে দেখিনি, আর দেখলেও আমি বুঝতে পারতাম না, কারণ শীতের জন্য সে মাথা থেকে পা অবধি পুরো একদম
একদম র্যাপার মুড়ি দিয়েছিল। আহ, তবে যাক তার কথা। আচ্ছা, যে তোমার গাড়ি থামিয়েছিল তাকে কিরকম দেখতে বলো তো? সে লোকটা ল্যাংরা, তার একখান পা কাঠে, তার মুখে ছিল এই লম্বা লম্বা দাড়ি, আর বগলে ছিল একটা মাঝারি বাক্স। সেই ভাড়া করলে আমার গাড়িখানাকে। তারপর আমি তাকে নিয়ে আসি আহিরি টোলার কাছাকাছি ওই গঙ্গার ওই ঘাটে। সেইখানে তারা গাড়ি থেকে নেমে পড়ে। নেমে তারা কোন দিকে যায় দেখেছো? না হুজুর, তা দেখিনি। অত শত দেখবার ইচ্ছেও ওই তখন আমার হয়নি। তখন শেষ রাত, বাসায় ফিরতে পারলেই বাঁচি। কি বলে এইটুকুই দেখেছিলুম, তারা রেল লাইন পার হয়ে ওই গঙ্গার দিকেই যাচ্ছে। আচ্ছা রামপ্রবেশ, তুমি যেটুকু খবর দিয়ে গেলে তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। এখন তুমি যেতে পারো। আর ফটিক চাঁদ, এখন তুমিও তোমার দলবল নিয়ে অদৃশ্য হতে পারো। আর দেখো, আজ সন্ধ্যের সময় আহিরিটোলা ঘাটে আমার জন্য সদল বলে অপেক্ষা করো। ফটিকচাঁদের সঙ্গে সঙ্গে রামপ্রবেশের প্রস্থান হলো। তার একটু পরেই রাস্তার উপরে আবার শোনা গেল খুব জোর সিটি, হাততালি, হো হো হাসি ও হট্টগোল। সারা পাড়া মাতিয়ে সেই বিষম গোলমেলে ব্যাপারটা ক্রমে দূরে সরে যেতে লাগলো। ভারত হেসে ফেলে বলল, বর্গীর দল বিদেয় হলো, পাড়াও এবারে জুড়লো। ভাস্কর, আজকের বঙ্গমিত্র কাগজে হত্যাকাণ্ডের কি রিপোর্ট বেরিয়েছে দেখেছো? আমি বললুম, না। ভারত একখানা খবরের কাগজ আমার দিকে এগিয়ে দিয়ে বললে, তবে পড়ে দেখো। আমি কাগজখানা হাত বাড়িয়ে গ্রহণ করলাম। বড় বড় শিরোনামের তলায় লেখা রয়েছে, হত্যাকাণ্ড ও রত্ন লুণ্ঠন। গত ৩রা ডিসেম্বর তারিখে টালিগঞ্জের সাগর স্মৃতি নামক উদ্যান বাটিকায় এক রহস্যময় চুরি ও ভয়াবহ হত্যাকাণ্ড হইয়া গিয়াছে। নিহত হইয়াছে বাবু কামলাল সিংহ এবং চুরি গিয়াছে একটি মাঝারি তরঙ্গ ভরা বহুমূল্য জড়োয়া গহনা প্রভৃতি। এই হত্যাকাণ্ড প্রথমে আবিষ্কার করেন মৃত ব্যক্তির সহোদর শ্যামলাল সিংহ এবং শৌখিন গোয়েন্দা নামে বিখ্যাত ভারতভূষণ চৌধুরী এবং তাহার সঙ্গী বাবু ভাস্কর সেন। তাহার পরেই সংবাদ পাইয়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুদক্ষ কর্মচারী বাবু গোবিন্দরাম গাঙ্গুলি লোকজন লইয়া ঘটনাস্থলে আবির্ভূত হন। তিনি অতিশয় চাতুর্য ও তৎপরতার সহিত তদন্ত করিয়া সমস্ত রহস্যের সমাধান করিয়া ফেলেন। তার ফলে হতব্যক্তির জ্যেষ্ঠ ভ্রাতা শ্যামলাল সিংহ ঘটনাস্থলেই পুলিশের হাতে গ্রেপ্তার হন। দুর্ভাগ্যক্রমে এখনও চোরাই মালের কোনো সন্ধান পাওয়া যায়নি বটে, তবে গোবিন্দরাম বাবুর মতন ধুরন্ধর পুলিশ কর্মচারীর হস্তে যখন মামলার ভার পড়িয়াছে, তখন ব্যাপারটা নিষ্পত্তি হইতে যে বিলম্ব হইবে না, ইহা আমরা অনায়াসেই আশা করিতে পারি। ইতিমধ্যে তিনি যে বিস্ময়কর কর্মকুশলতা দেখাইয়াছেন, তাহার জন্য তার যশ যে সমাধিক বর্ধিত হইবে তদ্বিষয়ে কোনোই সন্দেহ নাই। গোবিন্দরাম বাবুর মুখেই আমাদের সংবাদদাতা খবর পাইয়াছেন যে অদূর ভবিষ্যতে তিনি আরও কোনো সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করিবার আশা রাখেন। কাগজখানা রেখে দিয়ে আমি বললুম, ওয়ে ভায়া, গোবিন্দবাবু যে আরও কোনো সন্দেহজনক ব্যক্তির সন্ধান পেয়েছেন, তাদের মধ্যে আমরা নেই তো আবার? ভারত হাস্য মুখে বললে, পুলিশের কালো ফর্দে আমাদের নাম থাকলেও আমি বিস্মিত হব না। কিন্তু সেসব কথা এখন থাক ভাই, জরুরি কাজে আমাকে এখনই একবার বাইরে বেরোতে হবে। তা জরুরি কাজটা কি শুনি? ভারত গাত্রোত্থান করে বললে, আমি ফিরে এলেই আমার মুখে শুনতে পাবে। আমি এখন চললুম। আমি বসে বসে ভাবতে লাগলুম। আমার সমস্ত ভাবনা চিন্তাই এখন ছুটছে কেবল একদিকে। যে রহস্যময় রক্তাক্ত ঘটনার আবর্তে এসে পড়েছি, সর্বদাই আমার মনকে আচ্ছন্ন করে রাখে সেই ব্যাপারটাই। আবার সেই ঘটনাগুলোর কথা স্মরণ করতে গেলে সর্বাগ্রে আমার মনের ভেতরে ভেসে ওঠে একখানি সুন্দর কিন্তু কাতর মুখ। চিত্রা আমার মনের ভেতরটা করে তুলেছে বিচিত্র স্মৃতির আলিম্পনে উপভোগ্য। তার কথা ভেবে সুখ পাই, তার মুখ মনে পড়লে বুকে জাগে আনন্দের ছন্দ। তারপরেই আরেকটা কথা ভেবে আমার মন কেমন মুষড়ে পড়ে। চিত্রা আজ বিপদগ্রস্ত হয়ে আমাদের অবলম্বন করেছে বটে, কিন্তু 2 দিন পরে এই মামলাটার কিনারা হয়ে গেলে আর কি আমার কথা নিয়ে তার মাথা ঘামাবার দরকার হবে? সে হবে তখন বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী। তার অনুগ্রহ ভিক্ষা করবার জন্য চারিদিক থেকে ছুটে আসবে দলে দলে লোক। সে প্রলুব্ধ জনতার মাঝখান থেকে আমার মতন ক্ষণিকের অতিথি আর কি তার
চিত্তকে অধিকার করতে পারবে, এই দুর্ভাবনাই আজকাল যখন তখন আমার মনকে পীড়িত করে তোলে। বিকেলের পর কেটে গেল সন্ধে। তারপর রাত 9:30 বাজবার সঙ্গে সঙ্গেই আবার পাওয়া গেল ভারতের দেখা। তার দিকে তাকিয়ে বললুম, ইয়ে, তোমার মুখখানা বেশ উৎফুল্ল দেখছি যে, কেল্লাফতে করেছো নাকি? ভারত একখানা চেয়ারের উপরে ধূপ করে বসে পড়ে বলল, এত সহজে কেল্লাফতে হলে আর ভাবনা কি ছিল বলো? তবে হ্যাঁ, দুর্গ এখনো আবিষ্কার করতে পারিনি বটে, কিন্তু দুর্গ প্রাকারের ওপরে আরোহণ করতে পেরেছি। আমি কৌতূহলী কণ্ঠে বললুম, সেও তো বিশেষ আনন্দের কথা। অতঃপর সন্দেশ পরিবেশন করলে সুখী হব। একটা সিগারেট বার করে হাতির দাঁতের লম্বা পাইপের ভেতর ঢুকিয়ে তাতে অগ্নি সংযোগ করে ভারত কিছুক্ষণ নীরবে ধূমপানে নিযুক্ত হয়ে রইল। তারপর ধীরে ধীরে বললে, দেখো ভাস্কর, যথেষ্ট পরিমাণে আরো কাঠখড় না পোড়ালে এ মামলাটার কিনারা হবে বলে মনে হচ্ছে না। এবারে কেবল সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি নয়, বোধহয় আমাদের দৈহিক শক্তি প্রয়োগ করবারও দরকার হবে। কোথায় গিয়ে জবনিকা পড়বে আমি সত্যিই জানি না। তবে নাটকের গতি কতখানি এগিয়েছে সেটা তোমায় বলতে আমার আপত্তি নেই। মনে আছে তো, ট্যাক্সির চালক রামপ্রবেশ বলেছিল সুজন সাহু আর তার সঙ্গীকে কাল ভোরের দিকে, অর্থাৎ পরশু শেষ রাতে ঘাটের কাছে নিয়ে সে নামিয়ে দিয়ে গিয়েছিল। এটাও তুমি শুনেছো যে সুজনকে সে দেখেছিল রেল লাইন পার হয়ে গঙ্গার দিকে যেতে। এখন প্রশ্ন ওঠে, এত জায়গা থাকতে অপরাধীরা সুদূর টালিগঞ্জের প্রান্ত থেকে উত্তর কলকাতার নদীর ধারে বিশেষ এক ঘাটের কাছে গিয়ে নামলো কেন? সুজনের একটা পা কাটা, তার উপরে সে বহন করছিল একটা গুরুত্বপূর্ণ তোরঙ্গ। সে খুনি আর চোর, এ সময় সর্বপ্রথমে তার পক্ষে সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করাই হবে স্বাভাবিক, কিন্তু সে তা করেনি। এত ধরে নিতে হবে যে ওই নদীর ধারেই কোথাও তার আস্তানা আছে। কিন্তু সে কেমন আস্তানা? গঙ্গার ধারে রেল লাইনের এপাশে পাশাপাশি অনেক বাড়ি আছে বটে, কিন্তু সুজন নিশ্চয়ই এপাশের কোনো বাড়ির ভেতর গিয়ে ঢোকেনি। সে অগ্রসর হয়েছিল রেল লাইনের ও পাশে নদীর দিকে। ওদিকে কোনো বসত বাড়ি নেই, আছে কেবল ঘাটের পর ঘাট, তারপরই নদী। সেখানে কোনো অপরাধী আত্মগোপন করতে পারে এমন কোনো জায়গায় নেই। তবে সুজন ওইদিকে গেল কেন? এর একমাত্র জবাব হচ্ছে, সুজন গিয়েছিল কোনো নৌকার সন্ধানে। সেই নৌকার সঙ্গে যে তার আগে থাকতেই বন্দোবস্ত করা ছিল সে বিষয়েও সন্দেহ করবার কিছু নেই। তবু আমার অনুমান যে সত্য তার প্রমাণ পাওয়া দরকার। ভেবে দেখলুম প্রভাত তখন আসন্ন। সুজনের পা কাটা, তারই সঙ্গে আছে বালকের মতন দেখতে এক সঙ্গী। তার উপরে সে বহন করছে একটা তোরঙ্গ। তারা সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করবে। শেষ রাত, অর্থাৎ সূর্যোদয়ের প্রাক্কালে হিন্দু পুণ্যার্থীরা যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, সেই সময় অনেকেরই গঙ্গা স্নান করবার অভ্যেস আছে। আবার অনেকে সেই সময় প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে পড়ে। অপরাধীরা নিশ্চয়ই সেরকম কোনো লোকের চোখে ধরা পড়েছিল, কিন্তু তাদের কারোরই ঠিকানা আমার বা আমাদের জানবার কোনো উপায় নেই। তবে শেষ রাতে আরেক শ্রেণীর লোক গঙ্গার ঘাটে সজাগভাবে বসে থাকতে বাধ্য হয়। তারা হচ্ছে ঘেটো ওড়িয়া বামুন। 2-1 পয়সার বিনিময়ে স্নানযাত্রীদের সাহায্য করাই হচ্ছে তাদের পেশা। তাদের পাত্তা পাওয়া মোটেই কঠিন নয়। আহিরিটোলার আশেপাশে ঘাটে ঘাটে এমন সব ঘেটো বামুনদের কাছেই আমি সন্ধান নিয়ে বেড়াতে লাগলো, আর আমার চেষ্টা ব্যর্থ হলো না। একজন ওড়িয়ার মুখে শুনলুম যে কাল ঠিক ভোরের আগে এমন দুজন লোককে সে দেখেছে, যাদের সঙ্গে আমার বর্ণনা হুবহু মিলে যায়। একজনের বগলে তরঙ্গ, তার কেঠো পা। আরেকজনকে ছোকরার মতন দেখতে, কিন্তু সে ছোকরা নয়। ঝাপসা আলোয় তারা যায় গঙ্গার দিকে। দৃশ্যটা একটু অসাধারণ বলেই সেই কৌতূহলী হয়ে তাদের উপর দৃষ্টি রেখেছিল। তরঙ্গ নিয়ে লোক দুটো ঘাটের দিকে নেমে যায়। তারপর সেখান থেকে ওঠে একখানা মোটর বোটে। তারপরেই সেই বোটখানা সশব্দে ঘাট ছেড়ে চলে যায় গঙ্গার উত্তর দিকে। বোটখানার বিশেষ বর্ণনা দেওয়ার জন্য তাকে অনুরোধ করলুম বটে, যদিও জানতুম তখনও চারিদিক ছিল হালকা অন্ধকারে আচ্ছন্ন।
সেই অবস্থায় কেউই কখনো ভালো করে কোনো জিনিস দেখতে পায় না, কিন্তু তার উত্তর হলো আশাতীত রূপে আশাপ্রদ। বোটখানা নাকি তার আগের দিন বিকেল থেকেই ঘাটের পাশে বাঁধা ছিল, আর সেটা হয়ে উঠেছিল এমন একটা দ্রষ্টব্য ব্যাপার যে লোকের চোখকে সহজেই আকৃষ্ট করেছিল সে। কারণ বোটখানা ছিল একেবারেই নতুন, টাটকা সবুজ রঙের বোট, উপর দিকে লাল রঙের পুরো ডোরা কাটা। ভাস্কর, আমি কি অনেকটাই অগ্রসর হয়েছি বলে মনে হচ্ছে না? নিশ্চয়ই হয়েছ, কিন্তু ভারত, উত্তর বাহিনী নদী গিয়েছে কত দেশ দেশান্তরে। তুমি পলাতকদের ঠিকানা জানতে পারবে কেমন করে? আরও এক বিশেষ কারণে তাও পারবো বলে মনে হচ্ছে। ভাস্কর, একে তো তারা অপরাধী, ধরা পড়লে নিশ্চিতভাবে ফাঁসি কাটে তাদের দোল খেতেই হবে। তার উপর তাদের চেহারা হচ্ছে দস্তুর মতো মার্কা মারা। আমার দৃঢ় বিশ্বাস আগে থাকতেই তারা এইসব বুঝে আটঘাট বেঁধেই কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। তারা বেশি দূর কোথাও যাবে বলে মনে হয় না। খুব সম্ভবত কলকাতার কাছাকাছি কোনো জায়গায় গঙ্গা তীরে কোনো বাড়ির ভিতরেই এখন কিছুকাল তারা অজ্ঞাতবাস করবে। কিছুকাল পরেই হাঙ্গামার জের যখন মিটে যাবে, তখন কতকটা নিশ্চিন্ত হয়ে নিজেদের গুপ্ত আস্তানা ছেড়ে বাংলার বাইরে কোথাও পিঠ টান দেওয়ার চেষ্টায় থাকবে। আর আমার এই যুক্তি আমি নিজে অকাট্য বলে মনে করি। বেশ, তোমার যুক্তি না হয় অকাট্য বলেই মেনে নিল, কিন্তু নদীর ধারে এপারে ওপারে আছে অসংখ্য বাড়ি। কোন বাড়ির ভেতরে তারা লুকিয়ে আছে এটা আবিষ্কার করা কি সহজ কথা? দগ্ধাবশিষ্ট সিগারেটটা ভরসাধারে নিক্ষেপ করে ভারত বললে, দেখো, আপাত দৃষ্টিতে ব্যাপারটা সহজ নয় বটে, কিন্তু কিঞ্চিত মাথা খাটালেই বুঝতে পারবে একটা কারণে এটা বেশ সহজ হয়ে এসেছে। কারণটা কি? আমার তো মাথায় ঢুকছে না। বন্ধু, বাড়ির ভিতরে লুকিয়ে থাকাটা খুবই সহজ বটে, কিন্তু একখানা মোটর বোট লুকিয়ে রাখা কি সহজ ব্যাপার? ভালো করে সন্ধান নিলেই দেখতে পাবে সেই বোটখানা এখন ভাসছে গঙ্গার ধারেই, কোনো ঘাটে বা ঘাটায়। বোটের স্বধর্ম হচ্ছে তেলের মতন জলের উপর ভেসে থাকা। তা অপরাধীদের বোটখানা এই স্বধর্ম ত্যাগ করবে কেন? আমার বেসরকারি গোয়েন্দা বাহিনীর নায়ক ফটিক চাঁদ হচ্ছে অতিশয় সবজান্তা ছোকরা। আমার নির্দেশে সে আজ তার দলবল নিয়ে গঙ্গার দুই তীরে ছড়িয়ে পড়ে বেশ কিছু দূর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবে নদীর কোথায় আছে সেই নতুন ও রংচঙে ভাসমান বোটখানা। আমার দৃঢ় বিশ্বাস আজকাল পরশু বা হপ্তাখানেকের ভিতরে সুজন সাহুর মোটর বোট আর তার গুপ্ত আস্থানার সঠিক খবর পাওয়া যাবে। এতএব শ্রীমান ফটিক চাঁদের কাছ থেকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের আর কিছুই করবার নেই। তুমি ফটিকের উপরে বড়ই বেশি নির্ভর করছো। দেখা যাক তোমার এই নির্ভরতা ফলপ্রসূ হয় কিনা, কিন্তু অন্ধকারের আরেক দিকে তুমি এখনো আলোকপাত করতে পারোনি কিন্তু ভায়া। মুখ টিপে একটুখানি হেসে ভারত বললে, পারিনি নাকি? না, পারোনি। সুজন সাহুর সেই সঙ্গীটি কে তার কথা কিছুই আমাদের কিন্তু জানা নেই, অথচ সেও হচ্ছে হত্যাকারীর সহকারী। সহকারী নয় ভায়া, সেই হচ্ছে আসল হত্যাকারী, অন্তত আমার তাই বিশ্বাস। কিন্তু তার কথা তুমি কি জানো? তার অনেক কথাই আমি জানি। প্রথম কথা হচ্ছে সে বালক নয়। তবে সে কি? বালকের মতন মাথায় সে ছোট বটে, কিন্তু সে বালক নয়। তার পায়ের মাপ যে বালকের মতনই ছোট এটা আমরা দেখেছি, এবং তার নগ্ন পদচিহ্নের মধ্যে একটা বিশেষত্বও আমি আবিষ্কার করেছি। তার পায়ের আঙ্গুলগুলো পরস্পর থেকে কতকটা বিচ্ছিন্ন। যারা জন্মানো অবধি জুতো না পরে খালি পায়ে চলাফেরা করে তাদেরই পায়ের আঙুলগুলো এইরকম হয়। অর্থাৎ সেই ছোট মানুষটি জন্মানো অবধি পাদুকার সংস্পর্শেই আসেনি। ঘটনাক্ষেত্রে আরও একটা অদ্ভুত জিনিস আমরা পেয়েছি, একটা ফাঁপা কাঠের দণ্ড। সাধারণত দণ্ড হয় নিরেট, কিন্তু এর ভিতরটা ফাঁপা কেন? এর কারণ তুমি কিছু বলতে পারো? হয়তো সেটা হচ্ছে কোনো রকম নলচের মতন জিনিস, তা বিশেষ কোনো কাজে ব্যবহৃত হয়। ধরো তাই, কিন্তু তা কি কি কাজে লাগতে পারে জানো? শিকার আর হত্যাকাণ্ডে। অসম্ভব। তোমার মাথাটি যে সাধারণ কাঠের দণ্ডের মতনই নিরেট এটা আমার অজানা নেই। এই ফাঁপা দণ্ডটার ইংরেজি নাম কি জানো? ব্লো পাইপ।
আমাদের ভাষায় যাকে বলা যেতে পারে ফুঁকনি, অর্থাৎ যার ভিতরে সজোরে ফুৎকার দেওয়া চলে। এরকম ফুঁকনি পৃথিবীর নানা দেশের আদিম বাসিন্দাদের ব্যবহার করতে দেখা যায়, যেমন সুমাত্রা, জাভা,